নমস্কার। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই। আজকে ঠিক আলোচনা বলবো না, এটাকে বলতে পারি একটা সাজেশন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের যে পরীক্ষা, সেই 6 সেমিস্টারের পরীক্ষার যে বাংলা সিলেবাস CC8 বা DSCC8 যাই বলি না কেন, তো সেই CC8 বলে যে পেপারটি রয়েছে, যেখানে ছন্দ, অলঙ্কার এবং কিছু প্রবন্ধ রয়েছে। প্রবন্ধ বলতে আমরা সেখানে বই পড়া প্রবন্ধ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মেঘদূত পূর্ব পশ্চিম, আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দপ্তর থেকে পতঙ্গ বলে একটি প্রবন্ধ আছে। এছাড়া ছন্দ, অলঙ্কার ইত্যাদি রয়েছে। তো এখান থেকে এই 2026-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তুলে ধরতে পারি সকলের স্বার্থে। তো শুরু করা যাক। এখানে মডিউল 1 যে পেপারটি রয়েছে, অর্থাৎ ছন্দের ওপর, এখান থেকে তোমাদের কিছু টিকাধর্মী প্রশ্ন এবং তার সঙ্গে অপশনাল একটা ছন্দ এবং তার বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করতে বলবে। সাধারণভাবে আমরা জানি যে ছন্দ 3 প্রকার: অক্ষরবৃত্ত, দলবৃত্ত, মিশ্রবৃত্ত। তোমরা যেহেতু এই CCF যে সিস্টেম, তাতে তোমরা প্রথম ব্যাচ, তাই তোমাদের কোনো বিগত প্রশ্ন তোমাদের এক্ষেত্রে কাজে লাগবে না, যে এটা দেখে আমরা বুঝবো এটা আগে পড়ে গেছে তাই এগুলোকে বাদ দেওয়া যায়, এটা কিন্তু করা যাবে না। ফলে এখানে 3খানা ছন্দই কিন্তু সমান গুরুত্বপূর্ণ, তাই 3টেকেই তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তবু বেশি বিশেষ গুরুত্বের সঙ্গে যদি দেখো 1, 2, 3 করে, তাহলে তোমরা প্রথম চয়েস হিসেবে রাখবে অক্ষরবৃত্ত বা মিশ্রবৃত্ত ছন্দ কাকে বলে, অর্থাৎ সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা। দ্বিতীয় রাখতে পারো কলাবৃত্ত ছন্দ একই স্টাইলে। তৃতীয় রাখতে পারো দলবৃত্ত ছন্দ। এটা গেল বড় প্রশ্নের জন্য। আলাদা করে টিকা তোমরা কি করতে পারো? দল বা অক্ষর রাখতে পারো, মাত্রা রাখতে পারো, জ্যোতি রাখতে পারো, পর্ব রাখতে পারো, আর চরণ বা পংক্তি এটাও তোমরা রাখতে পারো। এছাড়া অমিত্রাক্ষর ছন্দ, মুক্তক এবং গদ্য ছন্দ, বাংলায় যে ছন্দের বিভিন্ন রীতিগুলি রয়েছে, এগুলো কিন্তু ছন্দ নয়, এগুলো আমরা ছন্দ মানে 3টে ছন্দকেই বুঝি: অক্ষরবৃত্ত, মিশ্রবৃত্ত, অক্ষরবৃত্ত বা মিশ্রবৃত্ত, দলবৃত্ত এবং কলাবৃত্ত। সেই রীতিকেই, সেই 3টে ধরনের ছন্দকেই অনেক সময় বিভিন্ন ধরনে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়। সেই কৌশলগুলোর ক্ষেত্রে আমরা জানি যে বাংলায় অমিত্রাক্ষর, মুক্তক, গদ্য এরকম বহু ছন্দ রয়েছে। সাধারণভাবে দেখা যাবে যে মুক্তক বা গদ্য ছন্দ বা অমিত্রাক্ষর, যেগুলো প্রথাগত ছন্দের যে জ্যোতি বিভাজন তাকে মানেনি, ভাবকে মুক্তি দিতে চেয়েছে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অক্ষরবৃত্তের ধাঁচাটাকেই কাজে লাগিয়ে নতুনভাবে, এটা আসলে কোনো ছন্দ না, এগুলো হচ্ছে এক ধরনের প্যাটার্ন, নতুনভাবে রীতি, এগুলোকে বলতে পারি এক ধরনের কৌশল। তো যাই হোক, তো এক্ষেত্রে তোমরা অমিত্রাক্ষর ছন্দ, মুক্তক এবং গদ্য ছন্দ এগুলোকে বিশেষভাবে দেখে রাখতে পারো, যেগুলো আসলে কোনো বিশেষ ছন্দ নয়, ছন্দ রীতি বলতে পারো এক ধরনের। আচ্ছা, এরপর মডিউল 2 এর জন্য যেখানে অলঙ্কারের ব্যাপারটা রয়েছে, সেখান থেকে তোমরা কি পড়তে পারো? সেখান থেকে তোমরা পড়তে পারো বড় প্রশ্নের জন্য বিশেষভাবে দেখে রাখবে অনুপ্রাস কাকে বলে এবং অনুপ্রাসের যে ভাগগুলো রয়েছে উদাহরণ সহ আলোচনা করো। একইভাবে রূপক কাকে বলে, রূপকের বিভিন্ন ভাগ উদাহরণ সহ আলোচনা করো। আর তোমরা দেখে রাখবে উপমা অলঙ্কার এবং উপমা অলঙ্কারের বিভিন্ন ভাগগুলো। এই 3টে প্রশ্নকে তোমরা মেনলি বড় প্রশ্নের জায়গায় রাখো। 5-এর জন্য কি দেখতে পারো? 5-এর জন্য তোমরা দেখতে পারো উৎপ্রেক্ষা অলঙ্কার, বিশেষত বাচ্যোৎপ্রেক্ষাকে খুব ভালো করে দেখে রাখো। সমাসক্তি অলঙ্কারটাকে 5-এর জন্য খুব ভালো করে দেখো। এছাড়া আমি বলবো উৎপ্রেক্ষাটাকে সবথেকে গুরুত্ব দাও। এছাড়া পাশে তোমরা দেখে রাখো ব্যজস্তুতি আর যমক এবং বক্রোক্তি, এই কয়েকটা 5-এর জন্য তোমরা দেখে রাখো। অন্যদিকে তোমরা মডিউল যে 3 রয়েছে, যেখানে প্রবন্ধগুলি রয়েছে, আমরা আগেই বললাম বই পড়া বলে একটি প্রবন্ধ আছে এবং এখানে একটু বিতর্কিত জায়গা আছে। বই পড়া প্রবন্ধটি আমরা জানি প্রমথ চৌধুরীর লেখা, কিন্তু এখানে বুদ্ধদেব বসু লেখা আছে সিলেবাসে। কিন্তু আমরা দেখেছি যে বিগত দিনে যখন এই সিলেবাসটা অনার্সের সিলেবাসে 4th সেমিস্টারে রয়েছে, সেখানেও কিন্তু এই বই পড়া বুদ্ধদেব বসুর নামেই লেখা রয়েছে, কিন্তু প্রশ্ন যখন পড়েছে আমরা দেখেছি সেখানে কিন্তু প্রমথ চৌধুরী নামটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে বই পড়া যে প্রবন্ধটা তোমাদের আছে, এটাকে কিন্তু ওই প্রশ্নের দিকে তাকিয়ে আমরা বলতে পারি এটা কিন্তু বুদ্ধদেব বসুর নয়, প্রমথ চৌধুরীর লেখা।
তো তোমরা এখান থেকে কি প্রশ্নগুলোকে ভালো করে দেখতে পারো, আমি বলবো এখান থেকে সবথেকে গুরুত্বের সঙ্গে দেখো, কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া বঙ্কিমচন্দ্রের লেখা যে পতঙ্গ বলে প্রবন্ধ, এই পতঙ্গ প্রবন্ধে কিভাবে বঙ্কিমচন্দ্র পতঙ্গের রূপকে মানব জীবন সম্পর্কিত একটি গভীর সত্যকে, জীবন দর্শনকে তুলে ধরেছেন সে সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ পতঙ্গ সে কেমন করে আগুন দেখে মোহিত হচ্ছে, যেটা দেখে কমলাকান্ত আফিমের নেশায় সে দিব্য কর্ণ লাভ করে তার ভাষা শুনে তার মনে হলো মানুষও এক একটা পতঙ্গ। তোমরা পারলে বা চাইলে আমাদের এই চ্যানেলেই পতঙ্গ নিয়ে একটি ডিসকাস বা আলোচনা আছে, দীর্ঘ আলোচনা, একদম লাইন ধরে বিষয়টিকে ক্লিয়ার করা আছে, সেটা একটু দেখতেও পারো তোমরা। বই পড়া প্রবন্ধ থেকে শুরু করে এখানকার সমস্ত প্রবন্ধগুলোই আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেগুলো চাইলে একটু দেখতেও পারো। তো যাই হোক, এখান থেকে মূল প্রশ্ন হিসাবে পতঙ্গ প্রবন্ধে বঙ্কিমচন্দ্র পতঙ্গের রূপকে মানব জীবন সম্পর্কিত যে গভীর সত্যকে তুলে ধরেছেন, যে মানুষও আসলে পতঙ্গর মতোই, তাদেরও এক একটা আগুন আছে, কিন্তু পতঙ্গ যেমন কাঁচে বাধা পায়, মানুষও তেমনি নানা ভালোবাসা, স্নেহ, পিছু টান, এগুলোর জন্য মানুষ তার আগুনে ঝাঁপিয়ে পড়তে পারে না। এই যে মানুষের সঙ্গে পতঙ্গের রূপ একটা তুলনা করা, যা জীবন সম্পর্কিত একটা সত্যে আমাদেরকে পৌঁছে দিচ্ছে, এই প্রশ্নটাকে খুব ভালো করে দেখো। আবারও বলছি, যদি এটা নিয়ে তোমরা আলোচনা চাও তাহলে আমাদের চ্যানেলে কিন্তু পতঙ্গ নিয়ে একটি আলোচনা আছে। দ্বিতীয় প্রশ্ন এখান থেকে খুব গুরুত্বের সঙ্গে দেখবে, সেটা হচ্ছে মেঘদূত প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর কেমন করে কালিদাসের মেঘদূত কাব্যের সেই যে যক্ষ আর যক্ষ প্রিয়ার দূরত্ব, তাকে সামনে রেখে কেমন করে প্রাচীন ভারতবর্ষকে সন্ধান করেছেন, এবং সেই ভারতবর্ষ থেকে আজকের ভারতবর্ষের এবং আজকের নাগরিক সময়ে দাঁড়িয়ে প্রতিটি মানুষের সঙ্গে প্রতিটি মানুষের মাঝে যে একটা দূরত্ব, একটা বিচ্ছেদ, একটা মানসিক দূরত্বের যে যন্ত্রণা, সেটাকে কেমন করে যক্ষ আর যক্ষ প্রিয়ার দূরত্বের আধারে তুলে ধরেছেন সে সম্পর্কে আলোচনা করো। এই দুটো প্রশ্নকে গুরুত্বের সঙ্গে দেখো। পাশাপাশি তোমরা আরও একটা প্রশ্নকে রাখতে পারো, যেহেতু এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো প্রবন্ধ আছে, তাই আমরা আশা করতে পারি রবীন্দ্রনাথ থেকে একটা প্রবন্ধ দেবে। তাই এটার পাশাপাশি তোমরা কিন্তু পূর্ব ও পশ্চিম বলে যে প্রবন্ধটা আছে সেটাকেও একটু কিন্তু দেখে রাখতে পারো। সেক্ষেত্রে তোমরা পূর্ব পশ্চিমের ক্ষেত্রে আমরা বলতে পারি, পূর্ব পশ্চিম প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমী সভ্যতা ও সংস্কৃতির যে দান, তাকে যে গ্রহণ করার কথা বলেছেন, ভিক্ষাবৃত্তিতে নয়, অন্তর থেকে তাকে গ্রহণ করে তাকে অন্তরের জারগ্রসে জারিয়ে নিজেদের সত্তায় পরিণত করা, অর্থাৎ আপন সত্তাকে চিনে পশ্চিমী সভ্যতা ও সংস্কৃতিকে নতুন করে নিয়ে আমাদেরকে বিকশিত করার পথটাকে যে করা দরকার পশ্চিমের আলোয়, সেই নিয়ে যে কথাটা বলেছেন, অর্থাৎ পশ্চিমকে কেমন করে পূর্বের সঙ্গে তিনি মিলিয়ে দিতে চাইছেন। অর্থাৎ আমাদের সভ্যতাকে আধুনিক করতে গেলে, মুক্ত হতে গেলে পশ্চিমী সভ্যতার জ্ঞানের আলো, শিক্ষার আলো, মানবতার আলো যে আমাদের জীবনে দরকার, সে সম্পর্কে রবীন্দ্রনাথের যে ভাবনা, এবং এই প্রসঙ্গে তিনি যে 19 শতকের কিছু মনীষী ব্যক্তি হিসাবে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র কিংবা রাজা রামমোহন রায়ের কথা বলেছেন, তাদের যে অবদান, সেই নিয়ে একটা ওভারঅল আমরা বলতে পারি এক কথায় পূর্ব পশ্চিম প্রবন্ধের মূল বিষয়বস্তুটা আলোচনা করো। এটাকে একটা খুব ভালো গুরুত্বের সঙ্গে একটা দেখতে পারো। অর্থাৎ এই তিনটে প্রশ্নকে তোমরা গুরুত্বের সঙ্গে দেখো, প্রথম দুটোকে বেশি, পাশে এটাকে দেখে রাখো। এই অর্থেই দেখে রাখতে বলবো যে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো প্রবন্ধ আছে, তাই রবীন্দ্রনাথ থেকে একটা কম্পালসারি দেবে আশা করা যায়। এছাড়া তোমরা 5-এর জন্য তোমরা বই পড়াটাকে দেখতে পারো। সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, বই পড়া প্রবন্ধে বই পড়ার যে প্রয়োজনীয়তার কথা আমাদের লেখক বলেছেন সে সম্পর্কে আলোচনা করো, কিংবা সুশিক্ষিত মাত্রই স্বশিক্ষিত সে সম্পর্কে আলোচনা করো, কিংবা শিক্ষকের কাজ শিক্ষাদানে নয়, ছাত্রকে তা গ্রহণ করতে সাহায্য করায় সে সম্পর্কে আলোচনা করো। এরকম কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে, এগুলো চাইলে তোমরা আমাদের চ্যানেলে বই পড়া প্রবন্ধ প্রমথ চৌধুরী আছে, সেটাও তোমরা দেখতে পারো। তো এইভাবে ওভারঅল দেখে রাখো। এবার আমরা যে সাজেশান দিলাম, আবারও বলছি, বিগত দিনে যেহেতু তোমাদের এই সিলেবাসের উপর পরীক্ষা হয়নি, অর্থাৎ তোমরা এই নতুন সিস্টেমে তোমরাই প্রথম 6 সেমের ব্যাচ, তাই তোমাদের ক্ষেত্রে সব প্রশ্নই ইম্পর্টেন্ট। আমরা যে সাজেশনটা দেবার চেষ্টা করলাম, হতে পারে বিশেষত প্রবন্ধের ক্ষেত্রে যেগুলোকে আমরা 5-এ করতে বললাম, সেটা কিন্তু বাই চান্স 15-তে আসতেই পারে। সেই জন্য আমরা রবীন্দ্রনাথের দুটো প্রবন্ধকেই গুরুত্ব দিলাম, ফলে আশা করা যায় সেখান তার বাইরে তো আর কিছু হয় না, কিন্তু এদিক ওদিক একটু হতে পারে, অর্থাৎ 15টা 5-এ, 5-এরটা 15, একটা আধটা ক্ষেত্রে এইরকমটা কিন্তু হতেই পারে। কারণ মাথায় রাখতে হবে যে এর কোনো বিগত দিনের প্রশ্ন নেই তোমাদের, যেহেতু এটা প্রথম তোমরা পরীক্ষা দিচ্ছ।
তো মোটামুটি এই আমাদের CC8 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের আলোচনা এইরকম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, এটুকুই বলতে পারি। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, ধন্যবাদ।